এই গ্রুপে একবার লিখে দাও তো ইয়ে যে যারা ক্লাস করবে আসার জন্য। একটু লিখে নি বুঝলে। হ্যাঁ বলো। আচ্ছা, ও আওয়াজ পাচ্ছিলাম না তো ওই জন্য। না আমি একটু লিখে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
কজন এলো? এই দুজনই? ঠিক আছে, এবার শুরু করি। দেখো, বলছে হিন্দু অ্যারাবিক সিস্টেমে আমরা নাম্বারসটা পড়বো আজকে, ঠিক আছে? নাম্বারস মানে সংখ্যা, সংখ্যা নিয়ে আলোচনা হবে। সংখ্যার এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি আজকে পড়াবো। বলছি হিন্দু অ্যারাবিক সিস্টেমে আমরা জানি, ইতিহাসেও পড়েছি, আমরা ফার্স্ট থেকেই 10টা সংখ্যা সম্বন্ধে জানি। সেই 10টা সংখ্যা কী কী? 10 ডিজিট, 0 1 2 3 4 করে 9 পর্যন্ত, তাহলে টোটাল 10টা হচ্ছে। এই 10টা ডিজিট নিয়ে সমস্ত সংখ্যা তৈরি হয়, তাই না? 10টা ডিজিট নিয়ে সমস্ত, যেমন আমি যদি লিখি 1 2, এখানে 5 নিলাম, 7 9 0 2। এবার তোমাকে জিজ্ঞাসা করলো যে 9-এর ফেস ভ্যালু কত? 9। আচ্ছা, ফেস ভ্যালু হচ্ছে প্রকৃত মান। যে সংখ্যাটার ফেস ভ্যালু চাইবে, তাহলে আমি এটা 1 2 3 4 5 6 7 অঙ্কের একটা সংখ্যা নিয়েছি। এই 7 অঙ্কের সংখ্যার যদি বলে যে 9-এর প্রকৃত মান বা ফেস ভ্যালু, ফেস ভ্যালু হচ্ছে প্রকৃত মান, তাহলে 9ই হবে, ঠিক আছে? তাহলে ফেস ভ্যালু হচ্ছে কোনো একটা সংখ্যার মধ্যে যে সংখ্যার ফেস ভ্যালু চাইবে, যে ডিজিটটা চাইবে, সেটাই হয়ে যাবে ফেস ভ্যালু। তাহলে এখানে 9-এর যদি চাই, 9-এর প্রকৃত ভ্যালু মান কত হবে? 9ই হবে। তাহলে 9-এর প্রকৃত মান 9। যদি 7-এর বলতো তাহলে 7 হতো, তাহলে 7-এর প্রকৃত মান 7। এইভাবে ফেস ভ্যালুগুলো বার করা হয়। এবার যদি প্লেস ভ্যালু, প্লেস ভ্যালু মানে হচ্ছে স্থানীয় মান। ধরো এই সংখ্যাটার ক্ষেত্রে আমি বলি, তোমাকে বলে 9-এর স্থানীয় মান কত, ঠিক আছে? তাহলে এই স্থানীয় মান বা প্লেস ভ্যালু বার করার জন্য আমাদের একটা রুলস ফলো করতে হবে। সেটা কি? এই ইউনিট ডিজিট যেটা আছে, মানে এককের ঘরের যেটা অঙ্ক, আমি যেটা এই সংখ্যাটা আরেকবার লিখছি, ঠিক আছে? 512790 তাহলে এটা তো এককের ঘরের অঙ্ক। এটা দশক, এটা শতক, এটা হাজার, অযুত, লক্ষ, যাই হোক এভাবে আছে। এবার যদি এককের ঘরের কোনো অঙ্কের প্লেস ভ্যালু চাই, ঠিক আছে? তাহলে 2-এর স্থানীয় মান, তাহলে কি 2 × 1, যেহেতু এককের ঘরের অঙ্ক। এবার যদি আমাকে চাই যে 0, আচ্ছা 0টা আমি এটা বাদ দিয়ে অন্য কিছু একটা লিখছি, এটাকে 8 করে দিলাম। তাহলে 8-এর 0 থাকলে 0 হয়ে যায় বলে ওটা আমি পাল্টে নিলাম। তাহলে 8-এর স্থানীয় মান কত? 8-এর স্থানীয় মান, তাহলে এটা কত নম্বর? দশকের সঙ্গে আছে, তাহলে 8 × 10, তাহলে কত হলো? 80। এটা 2 হলো। এবার যদি বলে 9-এর স্থানীয় মান মানে প্লেস ভ্যালু, তাহলে 3 নম্বরে মানে শতক, মানে 100 দিয়ে গুণ হবে, 900। সিমিলারলি 2, আবার একটা 2 আছে, তাহলে 2-এর কিন্তু স্থানীয় মান দুরকম হচ্ছে। এই একটা বেরিয়েছে, আবার একটা বেরোচ্ছে, এই দুইটা। তাহলে 1 2 3 4, একের পিঠে 2 × 1, 3টে শূন্য দিয়ে নাকি, 1 2 3 4টে দিয়ে। আচ্ছা 7-এরটা কী হবে? 3টে শূন্য, 7000, এটা 20000। এইভাবে আমরা কোনো একটা সংখ্যার স্থানীয় মান কীভাবে পাবো সেটা লিখলাম। এবার দেখো, যদি বলে আমাকে যে 2 7 9 8 0কে স্থানীয় মানে ভেঙে দেখাতে, তাহলে কী লিখবো? তাহলে 2-এর প্রথমে 2-এর জন্য কত হবে? 2 হলো, 1 2 3 4টে শূন্য, এভাবে অঙ্ক আছে। তারপর 7-এর জন্য 7 লিখে 1 2 3 3টে শূন্য, 7000। তারপর 9-এর জন্য 9 কটা দুটো সংখ্যা আছে, তাহলে দুটো শূন্য। এইভাবে
8-এর জন্য 80, আর লাস্টে 0 আছে, 0-এর জন্য তো 0 হবে। তাই 0-0-এর জায়গায় আমি এটা যদি পাল্টে নিয়ে অন্য কিছু করি 9 করে দিলাম, এটা 9 লাগবে, তাই না? তার মানে এইগুলো কীভাবে আসছে দেখো, 2 ইন্টু 1000, 7 ইন্টু, ওইটা 2-এর 4টে শূন্য হবে, 7 ইন্টু 1000, 9 ইন্টু 100, এইভাবে আসছে না? এইভাবে যেভাবে বিশ্লেষণ করলাম, 8 ইন্টু 10, 9 ইন্টু 1, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা স্থানীয় মানে ভেঙে একটা সংখ্যাকে দেখানো হলো। এবার অনেক সময় দেয়, যেমন এই কোশ্চেনটায়, যে 2-এর স্থানীয় মানের পার্থক্য, এই কোশ্চেনটা হয়তো দিল যে 2-এর স্থানীয় বা প্লেস ভ্যালু, স্থানীয় মানের পার্থক্য কত? দুইয়ের 5টা 0, 1 2 3 4টে হচ্ছে তো এইটা, পাঁচটা 0ই হবে, 1 2 3 4 5 নম্বরে আছে, তাই তো? 9-এর 3টে হবে তো, 9-এর তো দুটোই আছে, এই 2-এর, আচ্ছা 2-এর 4টি হবে, হ্যাঁ 2-এর 4টি হবে তো? হ্যাঁ হ্যাঁ 4টিই তো হবে, ভুল বলছি। ঠিকই আছে। ঠিক, এই দেখো তুমি ওটা ভুলই বলছিলে। ধরো 8-এর তাহলে কত হবে? তাহলে 8-এর এই পর্যন্ত দুটো, এখানে এলে 3টে, 4টে, 5টা হবে না সুমন? না স্যার 4টি হবে, 4টে, কারণ ওইটা তো তবে তো 20,000 হবে। হ্যাঁ, তবেই তো 20,000 হবে। ঠিক আছে, এবার বলছে 2-এর স্থানীয় মানের পার্থক্য, তাহলে 2-এর স্থানীয় মান দেখো, এইখানে একটা পেয়েছি আর এখানে একটা পেয়েছি, তাহলে এইটা থেকে এটা মাইনাস করে দেবো, তাহলে 20,000 মাইনাস 2, তাহলে কত হবে? 19,998 নাকি? তাহলে এইগুলো স্থানীয় মান এবং প্রকৃত মানের বিষয় গেল। এবার আসি কাউন্টিং নাম্বার। কাউন্টিং নাম্বার মানে গণনার জন্য যেগুলো ব্যবহার করা হয়। কাউন্টিং নাম্বারগুলোই কি অ্যাকচুয়ালি ন্যাচারাল নাম্বার, তাই তো? স্বাভাবিক সংখ্যা, কাউন্টিং নাম্বারগুলি হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। যেমন 1 থেকে স্টার্ট হয়, 1 2 3 এইভাবে অসীম। হোল নাম্বার হচ্ছে এর সঙ্গে 0টা অ্যাড হবে, তাহলে ন্যাচারাল নাম্বার কি n দিয়ে ডিনোট করা হয়, আর 0টা অ্যাড হয়ে গেলে n এর সঙ্গে সেটা হয়ে যায় হোল নাম্বার, মানে অখণ্ড সংখ্যা। বেশ, তারপরে হচ্ছে ইন্টিজার্স। ইন্টিজার্সের দুটো ভাগ আছে, একটা পজিটিভ ইন্টিজার্স মানে জেড প্লাস বলি যেগুলো, জেডের দুটো ভাগ, একটা জেড প্লাস আর একটা জেড মাইনাস, আর একটা কি 0। তাহলে জেড প্লাসের মধ্যে 0 থাকবে না, মাইনাসের মধ্যেও 0 থাকবে না, ঠিক আছে? তাহলে এইগুলো নিয়ে হচ্ছে, তাহলে জেড প্লাসের মধ্যে যারা আছে তারা হচ্ছে 1 2 3 ডটে করে অসীম, তাই তো? তার মানে এরা দেখো ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা বা কাউন্টিং নাম্বার। জেড মাইনাসের মধ্যে যারা আসছে -1 -2 -3, এটাও মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে, আর একটা 0 থাকছে। তাহলে এদের সবগুলোকে কম্বাইন করলে যেটা হবে সেটাই হচ্ছে ইন্টিজার। তার মানে এটাকে আমি এইভাবে লিখে দিচ্ছি, 0 +-1 +-2 এইভাবে চলছে, এটাকে জেড দিয়ে লেখা হবে। নেক্সট
প্রাইম নাম্বার। প্রাইম নাম্বারের ডেফিনেশন কি হবে কে বলতে পারবে? আগেও বলা হয়েছে। বলছে কাউন্টিং নাম্বার। উৎপাদকের সংখ্যা দুটোর বেশি। হ্যাঁ ওই তো উৎপাদকের সংখ্যাটা দুটোর বেশি হবে না। হ্যাঁ, কিন্তু সংজ্ঞা বললে এইভাবে বলতে হবে, এই কাউন্টিং নাম্বার ইজ কল্ড প্রাইম। এই কাউন্টিং অন্য নাম্বার নিলে হবে না, এই কাউন্টিং নাম্বারগুলোকে নিতে হবে, এদের মধ্যে হয়, মানে এই জায়গাগুলো আসবে না। হ্যাঁ, এই কাউন্টিং নাম্বার মানে স্বাভাবিক সংখ্যাগুলোকে বলা হচ্ছে ইজ কল্ড এ প্রাইম। প্রাইম নাম্বার if it has exactly two কি factors, মানে দুটো উৎপাদক, তাই তো? সেগুলো কি? নেমলি সেই দুটোর নাম হচ্ছে ওয়ান আর ইটসেলফ। ঠিক বললাম? ইটসেলফ মানে নিজেই। যেমন একটা এক্সাম্পল দিই, টু টু ইজ প্রাইম, কারণ টু এর ফ্যাক্টর কত? ওয়ান হবে আর টু নিজে, এটাকে বলা হচ্ছে ইটসেলফ। যে কোনো প্রাইম নাম্বারের দুটো ফ্যাক্টর হয়, সে নিজে জিজ্ঞাসা করতে পারে যে প্রাইম নাম্বারের ফ্যাক্টর কারা হয়, ওয়ান হয় আর সে নিজে হয়। যদি আমরা এখানে ফাইভ নিতাম, থ্রি আমি নিলাম না, ফাইভ একটা প্রাইম, তাহলে এর ফ্যাক্টরকে ওয়ান আর ফাইভ নিজে, বুঝে গেল? আরও হবে, আমি সেগুলো এখানে পাশে লিখে দিচ্ছি। যেমন থ্রি হবে, 7, 11, 13, 17, এইভাবে সব এরা হচ্ছে প্রাইম। কোপ্রাইম, কোপ্রাইম মানে কি? যাদের এমন দুটো সংখ্যা যাদের গসাগু কত? ওয়ান, তাই তো? তাদের পরস্পর মৌলিক বলা হবে। তাহলে কি লিখতে পারি? টু কাউন্টিং নাম্বারস দুটো স্বাভাবিক সংখ্যা, আমি ধরে নিলাম এ অ্যান্ড বি, এ এবং বি আর সেট টু বি কোপ্রাইম। কোপ্রাইম হচ্ছে পরস্পর মৌলিক বা প্রাইম টু ইচ আদার, যা খুশি বলতে পারি। কোপ্রাইম আর প্রাইম টু ইচ আদার একই বিষয়। প্রাইম টু ইচ আদার ইফ কি হতে হবে? দেয়ার ইফ দেয়ার, দেয়ার মানে কাদের? মানে এই এ আর বি, এই সংখ্যা দুটো নেওয়া হচ্ছে, দুটো সংখ্যা নিতে হবে, ঠিক আছে? এইচসিএফ বা এখানে জিসিডিও বলা যায়। এইচসিএফ মানেও গসাগু, জিসিডি মানেও গসাগু, মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এটা গ্রেটেস্ট কমন ডিভাইজার, একই বিষয়। কী হতে হবে? ওয়ান। ঠিক আছে, তাহলে আমরা এইগুলোকে পরস্পর মৌলিক বলব। আচ্ছা, যেগুলো প্রাইম নয় তাদের কি বলবো? যারা প্রাইম নয় তাদের কি বলবো? যৌগিক, তাই তো? কম্পোজিট। তাহলে কম্পোজিট নাম্বার মানে হচ্ছে যৌগিক সংখ্যা। যারা মৌলিক নয় তারাই যৌগিক, এটা বলার কিছু নেই। এই কাউন্টিং নাম্বারস a counting numbers is called
এফ কাউন্টিং নাম্বার হুইচ ইজ নট প্রাইম। আমি একটা কাউন্টিং নাম্বার যেটা কি হুইচ ইজ নট প্রাইম, যারা প্রাইম নয় তারাই কি কম্পোজিট নাম্বার, ইজ কল্ড কম্পোজিট নাম্বার। তাহলে এটাকে বাংলায় কি বলবো, যৌগিক সংখ্যা। যেমন 4, 6, 9 এভাবে চলবে। এবার এদের কি উৎপাদক কি 2 এর বেশি হবে, তাই তো? আচ্ছা, ফ্র্যাকশনাল পার্টটা আমি পরে আলোচনা করছি, এখানে জায়গা হবে না। যেমন 4-এর উৎপাদক কী কী হচ্ছে, ফ্যাক্টর 1, 2, 4, তাহলে 3টে হয়ে গেল, সেই জন্য এরা কম্পোজিট নাম্বার। সিমিলারলি 6, 9 এগুলো সব 2 এর বেশি হবে। আর ইভেন অর্থ জানি, তাই তো? ইভেন নাম্বার কোনগুলো? যেগুলো 2 দিয়ে বিভাজ্য, তাই তো? 2 দ্বারা বিভাজ্য। ইভেন মানে যোগ। যেমন 2, 4, 6, 8, 10, 12। এবার 2 দ্বারা যেগুলো বিভাজ্য নয় সেগুলো বিজোড়, অড। যেমন 1, 3, 5, 7, 9 এগুলো 2 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এগুলো হচ্ছে বিজোড় বা অযুগ্ম। আর জোড় মানে হচ্ছে যুগ্ম। তোমাকে যদি জিজ্ঞাসা করে যে একটি যুগ্ম মৌলিক সংখ্যার উদাহরণ দাও, কী হবে? একটি বলো যুগ্ম মৌলিক সংখ্যা। দুই। ভেরি গুড। আবার এখান থেকে প্রশ্ন ধরতে পারে যে একটি অযুগ্ম যৌগিক সংখ্যা, এগুলো এক অঙ্কেরই আমি ধরছি, হ্যাঁ, এক অঙ্কের, এটাও এক অঙ্কেরই বলবে। নয়, একটি অযুগ্ম যৌগিক সংখ্যা নয়। আবার ধরতে পারে একটি এক অঙ্কের সংখ্যা বলো মৌলিক নয়, যৌগিক নয়। ওয়ানই হবে। এখান থেকে কয়েকটা কোশ্চেন আমি বললাম। আচ্ছা, এক অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কি হবে? এক অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বলো। 4। আর কেউ? রনাক বলো, রনাক বলে যে আছে, রোনাক নাকি আছে? সুমন কি হবে?
এক হবে না এটা? এটা এক হবে। যদি বলতো যে এক অঙ্কের যুগ্ম পূর্ণবর্গ সংখ্যা কত, তখন 4 হতো, তাই না? এটা এক অঙ্কের ক্ষুদ্রতমই হবে, ক্ষুদ্রতম যুগ্ম। আর এটা যদি হবে এক অঙ্কের অযুগ্ম। এবার দেখো এখানে এই জায়গাটায় আসি, ফ্র্যাকশনাল পার্ট। ফ্র্যাকশনাল পার্ট কি আমরা আগে দেখেছি, এইভাবে লেখা হয় তো, বক্স, যেমন 1.34, তাহলে এর ফ্র্যাকশনাল পার্ট কত হবে? 0.34 নাকি? আর টার্মটা কত? 1 হবে, তাহলে এটাকে এইভাবে ভাঙা যায় 1 + 0.34। আর যেখানে আমি বক্সটা লিখে ফেললাম, এটা ভুল লিখলাম। ফ্র্যাকশনাল পার্ট মানে একটা দশমিক সংখ্যার, মানে 1.34 যদি লিখি, তাহলে এর ফ্র্যাকশনাল পার্ট হবে 0.34। আর এটা হচ্ছে কি পার্ট? মানে যে কোনো নাম্বারকে দুটো পার্টে আমরা ভাঙতে পারি, মানে দুটো ইকুয়াল পার্টে আমরা ভেঙে দিতে পারি। একটা ফ্র্যাকশনাল পার্ট, দেখো একটা আমরা পূর্ণ সংখ্যাকেও দুটো পার্টে ভাঙতে পারি। যেমন যদি 1কে দেখো 0.5 + 0.5, দুটো সমান ইকুয়াল পার্টে ভাঙতে পারছি না। 2কে কীভাবে ভাঙবে বলো? 1 + 1, যে কোনো পার্টেই দেখো ভাঙা যাচ্ছে। 3কে 1.5 + 1.5, ঠিক আছে? এবার রেশনালে চলে আসি, যেগুলো p/, যেসব সংখ্যাকে কি বলবো রেশনালের ক্ষেত্রে এ নাম্বার হুইচ ইজ অফ দ্য ফর্ম, p/q। কেউ m/nও লিখতে পারে, অসুবিধা কিছু নেই। যখন আমরা এই ফর্মে লিখতে পারবো কোনো নাম্বারকে, যেখানে কি p আর qটা কি, হোয়ার pq ইন্টিজার্স, মানে পূর্ণ সংখ্যা, মানে 1 2 3 4 0 হতে পারে। কিন্তু আর একটা কন্ডিশন বলা থাকবে এখানে, ইন্টিজার্স হলেও কিউটাকে 0 হলে চলবে না, তাই তো? তখন আমরা কি বলবো? ইজ কল্ড রেশনাল নাম্বার, মানে মূলত সংখ্যা। এই নাম্বার থেকে কিন্তু কোশ্চেন ধরবেই একবার ইন্টারভিউ, আর শিওর। যে কোনো মানে প্রাইমারি হোক, যে কোনো লেভেলের ইন্টারভিউ কিন্তু এই নাম্বার থেকে কোশ্চেন ধরবেই 100%। আচ্ছা এক্সাম্পল দেওয়া যাক, কত দেব? আচ্ছা দেখো এইগুলোকে আর একটা বিষয় আমি বলি, যখন আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করি, তো যেমন 24 ধরো আছে
28, তাহলে 12 2 24, 14 2 28, 6 2 12, 7 2 14, তার মানে 6/7 হলো, তাই তো? তাহলে এই 24/28 লঘিষ্ঠ রূপ হচ্ছে 6/7। আমরা কিন্তু কোন ফর্মটা লিখবো বলো তো? এই লঘিষ্ঠ ফর্মটাই লিখবে এখানে। আর নেগেটিভগুলো নিলেও অসুবিধা কিছু নেই, নেগেটিভগুলো নেওয়া যাবে। আবার নেগেটিভ এগুলোও হবে, যেমন -3 যদি লিখি, কিছু নেই মানে তো 1 আছে, তাই না? তাহলে P/Q ফর্মই হচ্ছে, নিচে 0 নেই। আর একটা বিষয় দেখো, এটা P আর Q প্রাইম টু ইচ আদার লেখা যায়, তাই না? দেখো প্রত্যেক জায়গায় P আর Q প্রাইম টু ইচ আদার, মানে কো প্রাইম, মানে দেখো এইটার ক্ষেত্রে GCD অফ 2 3 মানে লব আর হরের গসাগু দেখো 1 হচ্ছে প্রত্যেকটায়। আর গসাগু নির্ণয়ের সময় নেগেটিভগুলো ধরা হয় না। তোমাকে জিজ্ঞাসা করলো, দেখো -4 আর 5 এর গসাগু কত হবে? ওয়ানই হবে, এগুলোতে নেগেটিভ নেওয়া হয় না। আবার দেখো GCD অফ তোমাকে 0 আর 2 এর বলেছে, এটা কি বলবে? এটা হবে না, নট ডিফাইন। দেখেছো নাম্বারসে কত কিছু আছে। প্রাইমারিতে দেখো ওই টেট হয়েছিল না, তোমরা বা যারা পাস করেছো, প্রাইমারি টেটের সিলেবাস কী ছিল? 5 পর্যন্ত তো, হ্যাঁ? প্রাইমারি টেটের সিলেবাসটা কী ছিল? 1 থেকে 5 না? বলো তো। কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে ইন্টারভিউ। এমন কোশ্চেন আছে তোমরা চিন্তা করতে পারবে না। তাহলে দেখো 1 থেকে 5 লেভেলের সিলেবাস, সেই সিলেবাসই দেখবে অ্যান্সার করে আসতে পারে না, সব ভুলও হয়। তার মানে আমরা যতই ডিগ্রি অর্জন করি না কেন, এমএসসি যে যাই করুক, এমএসসি পিএইচডি, সবার কিন্তু এই জায়গাগুলোতে একটু একটু দেখবে খামতি আছে। এমন এমন কনসেপ্ট আছে তুমি চিন্তা করতে পারবে না। এই যে এই জায়গাটায় দেখো, কারণ দেখো জিসিডি মানে কি? উৎপাদক, তো তাহলে 0-র উৎপাদক 0 হবে, 1ও হতে পারে, তাহলে 0 × 1 মানে তো 0, কিন্তু 2 এর উৎপাদক কত? 1 হবে আর 2 হবে, তাহলে কমন ডিভাইজার কিছু আছে? তাহলে ওইভাবে হয় না। সেটা 0-র ক্ষেত্রে আমরা জিসিডি পাবো না, 0 চলে এলে হবে না। এরপর দেখো কোথায় ছিলাম, এই যে অর্ডার রিলেশন অন রেশনাল নাম্বার। অর্ডার রিলেশন মানে সবসময় অর্ডার যখনই আসবে তখন দেখবে দুটো নাম্বারস নিয়ে কাজ হবে। বলছি এক্সটা যদি ওয়াইয়ের থেকে বড় হয় তাহলে x - y > 0। এটা ইফ অ্যান্ড অনলি ইফ কেস লেখা আছে, মানে দুদিক থেকে, এটা > 0 হলে এটা লেখা যাবে, এটা > হলে এটা > 0 লেখা যাবে। এগুলো আমরা জানি মোটামুটি, তবু অর্ডার রিলেশন যদি জিজ্ঞাসা করে তখন এই 3টে বলবে। সমান হয়ে গেলে 0 হবে, আর লেস দ্যান হলে তো এটা ঘটবে, তোমরা জানো। বেশ, আচ্ছা ইরেশনালটা বলা হলো না। ইরেশনাল নাম্বারটা হচ্ছে যেগুলো এই P/Q আকারে লেখা যায় না, তাই তো? নট এই ফর্মে যেগুলো লেখা যায় না, তার মানে রুটের ভিতর থেকে, যেমন রুট 4/9 যদি বলি, তার মানে 2/3 বেরিয়ে এলো, তাহলে এ কী হয়ে গেল? রেশনালের মধ্যে চলে গেল, মূলতে চলে গেল। কিন্তু যখন দেখবে এরকম আসবে √7/4, তাহলে কত হলো? √7/2, তাহলে এইগুলো হয়ে গেলো। তাহলে এটা তো ইন্টিজার নয়, √7 মানে অমূলত সংখ্যা, মানে মৌলিক সংখ্যা। দেখো যখন রুটের ভেতর থাকছে তাদের কিন্তু আর ভাঙা যাচ্ছে না। শুধু মৌলিক নয়, কিছু সংখ্যা আছে যৌগিকও আছে, মানে যেগুলো পূর্ণ সংখ্যা নয়, তাদের রুটের মধ্যে তারা চলে এলে তাদের আর
আমরা রুট ভাঙতে পারবো না, যেমন 2, 3, 6, তাহলে এদের রুটগুলো আর পূর্ণ সংখ্যা বেরিয়ে আসবে না রুট থেকে। তাই এরা সবাই কি অমূলত সংখ্যা। যেমন অমূলত সংখ্যার মধ্যে আমরা জানি কি পাই হয়, ই হয়, ই এর মান কত হয় জানো? ই এর মান 2 থেকে 3-এর মধ্যে, তাই তো? এটাও একটা ইরেশনাল নাম্বার। এই কনসেপ্টের কোশ্চেন দিয়ে দিয়েছিল 9-10-এ, তাই অনেকে ভুল করেছে, অনেকেই ভুল করেছে। মানে এক্সাম হলে কনফিউশনটা কোন লেভেলে থাকে চিন্তা করা যায় না। কিছু মজার কোশ্চেন করাবো আজকে, মানে খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, এটা তো আমরা জানি যে রুটের মধ্যে যদি দুটো সংখ্যা থাকে তাহলে তাদের সেপারেট করে লেখা যায় তো, রুট এক্স ইন্টু রুট ওয়াই। আবার যদি এরকম থাকে তাহলে উপরটাকে এবং নিচেরটাকে এইভাবে লেখা যায়, বুঝতে পারলে? এবং এই ক্ষেত্রে ওয়াইটা নট ইকুয়াল টু 0 বা -1 হলেও হবে না। এখানে এই ইমাজিনারি ব্যাপারটা নিয়ে আমি যদিও আসছি না এখন, আমি নট ইকুয়াল টু 0 দিয়েই বললাম। যেমন রুট যদি 24 হয় তাহলে 4 ইন্টু 6 লিখতে পারি, তাহলে √4 ইন্টু √6, তাহলে √4-এর জন্য কত? 2 √6। এটা একটা দিলাম। আবার যদি এইটার একটা এক্সাম্পল দিই, √24/25, তাহলে √24 নিচে √25, তাহলে এটা কত পেলাম? 2 √6, আর নিচে কত? 5 আসবে, 5 25-এর বর্গমূল, তাহলে 2/5 √6। এইভাবে ক্যালকুলেশনের জন্য আমাদের এগুলো জেনে রাখতে হবে। এবার অঙ্কতে মানে যাওয়া যাক। What is the unit digit in the product? কি আছে? 3547 পাওয়ারে 153 ইন্টু 251 পাওয়ারে 72। অপশান 1, অপশান বি 7, অপশান সি 2, 4। বলতে পারবে? এই কোশ্চেনগুলো সমস্ত যে কম্পিটিটিভ এক্সাম আছে সব জায়গাতেই কিন্তু আসে, মানে এই টাইপের একটা কোশ্চেন আসবে। অল কম্পিটিটিভ আমাদের SLST তো এসেছিল ইউনিট ডিজিট, 11-12 দিয়ে দিয়েছিল। অল কম্পিটিটিভ এক্সাম, সেটা গ্রুপ সি, গ্রুপ ডি, আপার প্রাইমারি, টিজিটি, পিজিটি, এখন সেগুলোই আছে, সব জায়গাতেই এগুলো আছে, বুঝতে পারলে? এটা বলতে পারবে কি? দেখো,
পারবে? আইডিয়া আছে কি হ্যাঁ কি না বলো, তাহলে আমি করিয়ে দেবো। আচ্ছা দেখো সলিউশনটা দেখো। The required unit digit এটা কিছু বুঝতে পারলে? তবে লাস্টের যে ডিজিটটা আছে এইটার উপরে তো সব কিছু ডিপেন্ড করবে, তাই না? আর এখানকে লাস্টে কি আছে, 1 আছে। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো আমাদের সবসময় লাস্ট ডিজিটটাকে নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানকার লাস্ট ডিজিট 7, আর এই প্রোডাক্টে এইখানে 251 লাস্ট ডিজিট 1। তাহলে এর পাওয়ারে কত আছে 153, আর এর পাওয়ারে আছে 72। তাহলে এদের গুণফলের যেটা প্রোডাক্ট আসবে তার ইউনিট ডিজিটটাই হয়ে যাবে রিকোয়ার্ড ইউনিট ডিজিট। বোঝা গেল? এটাই হচ্ছে ফর্মুলা। মানে ফাইনাল যে ইউনিট ডিজিট আমরা বার করব সেটা এইটার প্রোডাক্ট নিয়ে করলেই হয়ে যাবে। এবার কি করতে হবে, এইটাকে কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে, তো নাকি? তাহলে 153কে 4 দিয়ে ভাগ করতে হবে। রিমাইন্ডার কি আছে দেখতে হবে। 4 3 12, 3 4 8 32, রিমাইন্ডার কত 1। তাহলে রিমাইন্ডার যদি 1 হয় তাহলে এইটুকুর জন্য ইউনিট ডিজিট কত আসবে জানো? ইউনিট ডিজিট মানে হচ্ছে এককের ঘরের অঙ্ক। ইউনিট ডিজিট মানে হচ্ছে এককের, মানে গুণ করার পর প্রোডাক্ট মানে হচ্ছে গুণ করার পর এককের ঘরের অঙ্কটি বা লাস্ট ডিজিট মানে শেষ অঙ্কটি, একই বিষয়। এই যখন শেষ অঙ্ক চাইবে বা এককের ঘরের অঙ্ক চাইবে, দুটো একই নিয়ম। তাহলে এইটার ক্ষেত্রে কি ইউনিট ডিজিট এর কত আসবে গো? 7-এর পাওয়ারে এই পাওয়ার এটা রিমাইন্ডারটা বসে যাবে তো, অবশিষ্টটা, তাই তো? 7-এর পাওয়ারে 1 দিলাম, আর এটাকে 4 দিয়ে ভাগ করে তখন মিলে যাবে, তাই তো? 72কে খুব ইজি, এগুলো 4 দিয়ে ভাগ করতে হয়, 4 18 72। তাহলে রিমাইন্ডার কত, ভাগ শেষ 0। তাহলে এইটা ইন্টু 1-এর মাথায় 0, যেটা রিমাইন্ডার আসবে পাওয়ারে লাগিয়ে দেবে। তাহলে 7-এর পাওয়ারে 1 মানে 7, আর 1-এর পাওয়ারে 0 মানে কত 1। তাহলে 7 1 7। তাহলে রিকোয়ার্ড ইউনিট ডিজিট মানে হচ্ছে ফাইনাল অ্যান্সার। রিকোয়ার্ড লেখা আছে। বোঝা গেল? কত হলো? অপশান বি 7। দেখো কার কোনো সমস্যা আছে কি বলো, জানতে এটা? কারো কোনো আওয়াজ ঘুমিয়ে গেল নাকি? সব কটা বাজছে? সারা শব্দ নেই, সব খেতে গেছে মনে হয়। বেশ ভালো লাগছে ক্লাস, বলো, নাহলে বন্ধ করে দেবো। এর ইয়েতেও এসেছিলো তো, আমাদের এসএলএসটিতেও এসেছিলো 3-র পাওয়ারে 1000, কোশ্চেন নাম্বার 2। এটা 2 নম্বর কোশ্চেন দিয়ে দিলাম।
ইউনিট ডিজিট অফ 3 এর পাওয়ারে 1000 দিয়েছিল, তাহলে 1000কে আমাদের এটা অপশন দিই। 1 ছিল, 2 ছিল, 3 ছিল, একটা কত ছিল, যাই হোক 4 লিখে দিলাম, 9 লিখে দিলাম। এটা SLST 2025 11-12 এসছে, ঠিক বলছি? এখন এই কোশ্চেন একটা মানে দেবেই, মানে যে কোনো এক্সামে, তাহলে পাওয়ারটাকে কী করতে হবে, 4 দিয়ে ভাগ। ভাগ মিলে যাবে তো, 4, 25, 100, 0, 1000, রিমাইন্ডার কত, 0, তাহলে 3 পাওয়ারে 0 করলে কত হবে, যেটা রিমাইন্ডার আসবে সেটাকেই এই যেটা চাইবে তার পাওয়ার করে দেবে, তাহলে 1, ঠিক আছে? তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 3, এবার তোমরা বলবে অ্যান্সার। যে প্রোডাক্ট অফ any 3 consecutive integers is divisible by, আচ্ছা আগের দিন আমি ওই সেটের একটা জিনিস ভুল বলেছি, আমি গ্রুপটাকে বলে মানে গ্রুপ ভেবে বলে দিয়েছি, অর্ডার অফ এ এমটি সেট বা কার্ডিনালিটি গ্রুপের ক্ষেত্রে হয় না, ওটা জিরোটা হয় না, কিন্তু অর্ডার অফ এ সেটের ক্ষেত্রে হবে। অর্ডার অফ এ সেট যদি এমটি সেট হয়, মানে নাল সেট বা ভয়েড সেট যাই বলি, তাহলে এন অফ 5 এটা 0 হবে। হ্যাঁ, এটা আমি ভুল বলেছি, গ্রুপের ক্ষেত্রে হবে না, কিন্তু সেটের ক্ষেত্রে হবে। বুঝতে পারলে? মনে আছে তো, আগের দিন ছিলে তুমি, এটা গ্রুপ হলে হতো না, হ্যাঁ স্যার। গ্রুপ হলে হবে না, আর আদার সেটের ক্ষেত্রে হবে। চলো, প্রোডাক্ট অফ এনি 3 consecutive integers is divisible by কত গো? অপশান এ 2, 3, 6, 12, 6। হ্যাঁ, যে কোনো 3টে নাম্বার নাও, 2, 3, 4 যদি নিই, তাদের প্রোডাক্ট করতে বলেছে। কনসিকিউটিভ মানে হচ্ছে পরপর, প্রোডাক্ট মানে আমরা জানি গুণ। যে কোনো 3টে নাম্বার দেখো 6 দিয়ে ডিভাইডেড হবেই, চার আসছে, 2 দিয়েও হবে, 3 দিয়েও হবে নাকি? কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বললে আমাদের কি হওয়া উচিত? 6 হওয়া উচিত। ফর্মুলাটা কি জানো? বলছে প্রোডাক্ট অফ এনি 3, এখানে 3 বলা হচ্ছে মানে 3টে, আর প্রোডাক্ট অফ যদি n বলতাম, ফর্মুলাটা হচ্ছে, আমি পরের পেজে দেখি, রুলসটা লিখে নাও, দেখে নাও যে প্রোডাক্ট অফ এনি আর এখানে লিখবো না, প্রোডাক্ট অফ n consecutive integers। আচ্ছা, এখানে ইন্টিজার্স বলছি, পজিটিভ নেগেটিভ হলে অসুবিধা কিছু নেই। ইজ
ডিভিজিবল বাই n ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে ফর্মুলা, বুঝতে পারলে? তাহলে এখানে 3টের জন্য কি হবে, এটা ডিভিজিবল বাই কি হবে 3 ফ্যাক্টরিয়াল। কি বললাম আমি? হ্যাঁ ঠিকই তো আছে, 3 ফ্যাক্টরিয়াল মানে 1 ইন্টু 2 ইন্টু 3, তাহলে 6 দিতে হচ্ছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, মাসুদ এসছে মনে হচ্ছে, চলে গেছে। এই কোশ্চেনটা কেউ বলতে পারে কি দেখি, মানে এত ইন্টারেস্টিং কোশ্চেন আছে কি বলবো। হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ 234 পাওয়ারে 302 ইজ অপশান 6108। কে বলতে পারবে? আচ্ছা এটা কোশ্চেন নাম্বার পড়বে না? হ্যাঁ হিসাব করে বলো। ওয়াইফাই কি বন্ধ করা যায় নাকি? ছয়, ঠিক আছে। বাকিরা কিছু বলছে না কেন? তাহলে কত আছে গো, আমি বলে দিই আরেকবার, 302, তাই তো? 302কে 4 দিয়ে ভাগ করো, 4 7 28, 2 2, 4 5 20, রিমাইন্ডার কত 2, তাহলে 4-এর মাথায় 2, 4 4-এ কত 16, তাহলে ইউনিট ইজ 6, ভেরি গুড। কত ইজি, এই যে 4, এটাকে 4 দিয়ে ভাগ করবে, যেটা রিমাইন্ডার আসবে ওইটাকে পাওয়ারে বসিয়ে দেবে, এই যে পাওয়ারে এটা চলে যাবে। কোশ্চেন নাম্বার 5 দেখি এটাকে বলতে পারি, প্লাস দিয়ে দিচ্ছি, 264 পাওয়ারে 102, 264 পাওয়ারে 103, এটার হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ, এইটার টোটালটার ইউনিট ডিজিট চেয়েছে 0468। জিরো বললো, তাহলে এটার জন্য মিলে যাচ্ছে নাকি? মিলছে না তো, 102কে ভাগ করে দেখি, 4 তোমরা নিজেরা করো না, 4 2 8, 4 5 20, 2, তাহলে 4-এর মাথায় 2, মানে 16 নাকি? এটা কিন্তু ভাববার বিষয় আছে, ভালো করে চিন্তা করে দেখো। আচ্ছা যদি আমরা কমনটা নিতাম তারপরে করতাম কি হতো বলো তো? এইভাবে না করাই ভালো। তাহলে এইটার ইউনিট ডিজিট 6 নিয়ে নিলে, প্রথমটা 6, তাই তো? এইটার জন্য ইউনিট ডিজিট পেলাম 6, প্লাস এর ইউনিট ডিজিটটা বার করতে হবে। তাহলে এখানে যদি 3 থাকে,
4-এর মাথায় এবার 3 চাপবে, এটা 2 চেপেছে, এটার জন্য 4-এর মাথায় 3 চাপে, 4 4 হলো 4 ষোলো 64, তাহলে 64 4, তাই তো এখানকার ইউনিট ডিজিট 6 আর 4-এর 10, তাহলে 10-এর ইউনিট ডিজিট 0। ঠিকই বলেছো, এইভাবে করেছো তো নাকি? হ্যাঁ স্যার এই পদ্ধতি করেছি। আর এটা 0 হবে, অপশান এ। এই সংখ্যাটা কি দিয়ে বিভাজ্য হবে? অপশান এ 11, 16, 25, 30। তোমরা ভাবো, আমি আর একটা কোশ্চেন লিখি। এই দুটোই ভাববে। But if sum of two numbers be a, দুটো নাম্বার যোগফল, দুটো নাম্বারের দুটো সংখ্যার যোগফল এ and their product, প্রোডাক্ট মানে গুণফল, and their product b, then the sum of their reciprocal, sum of their অনন্য কি হবে? অপশান এ, যেটা 1 2 3 করে দিই, 1/a প্লাস 1/b, b/a, a/b, 1/ab। স্যার এ বাই বি। এটা বলেছে দুটো সংখ্যার যোগফল, দুটো সংখ্যার যোগফল বলেছে a, তাহলে x আর y যদি সংখ্যা দুটো ধরি তাহলে x প্লাস y সমান a, আর প্রোডাক্টটা তাহলে x y মানে গুণফলটা, এটা b বলেছে। দেন দ্য সাম অফ দেয়ার রেসিপ্রোকাল, সাম অফ দেয়ার রেসিপ্রোকাল মানে 1/x প্লাস 1/y। এটা বোঝাচ্ছে নাকি যোগ করার পর রেসিপ্রোকাল? না রেসিপ্রোকাল সাম অফ দেয়ার মানে তাদের রেসিপ্রোকাল গুলোর যোগফল। অনন্যকে যোগফল তো, তাহলে 1/x প্লাস 1/y এটা চাইছে, তাই তো? সংখ্যা দুটো যদি আমরা x y ধরে নিই, ধরি সংখ্যা দুটি x ও y, তার মানে এটা 0 হবে না কখনো, রেসিপ্রোকাল বিষয়টা আছে। বেশ, তাহলে আমাকে কি বার করতে হবে? x এর y এর ভ্যালু বার করতে হবে। তুমি কি বলছো a/b?
হ্যাঁ স্যার, ওখান থেকেই তো চলে আসছে 1/x + 1/y ইকুয়ালস টু নিচে হচ্ছে xy আর উপরে হচ্ছে y ভাগ + করে x দিলে, মানে তাই x তো? + y। এটাকে এটা দিয়ে ভাগ করে দিলে, তাই তো? x + y বাই হ্যাঁ xy, স্যার। এই ভ্যালুটা বার করতে হবে। তার মানে এইটাকে, এই সমীকরণটাকে 1 নম্বর ধরো, এটাকে 2 নম্বর ধরো, দিয়ে 1/2 করে দাও। তাহলে x + y বাই xy মানে এই ডান দিকে কি আছে, এটা a বাই b, তাহলে 1/x/xy প্লাস y বাই xy সমান a বাই b। তাহলে এখানে x একটা ক্যান্সেল হচ্ছে, এখানে y টা, তাহলে 1/x টা আমি আগে লিখছি প্লাস আছে যেহেতু, তাহলে 1/y সমান a বাই b। ভেরি গুড, হয়েছে অপশান এ। আচ্ছা, আগের দুটো এক দুই তিন, বলো এটা পারলে না? এটা কমন নিয়ে নাও, 3^25 কমন নিয়ে নাও। তাহলে 1 + 3 পাওয়ারে 1, 26 আছে, তারপর 27, 30, 3 স্কোয়ার, তারপরে 3 কিউব। এটা কত হচ্ছে? 9, 27 আর 9 কত বলো, যোগফলটা কত? 27, 36, 37, 38, 39, 40 হচ্ছে, তাই তো? তাহলে এই ভ্যালুটা কত আসছে? 40। তাহলে 40টাকে আগে লিখে দিলাম ইন্টু 3^25। কত হবে গো? আর একটা 3 যদি নিয়ে নিই এখান থেকে, তাহলে 40 ইন্টু 3, 3-এর মাথায় 24, তাহলে 3 4-এ 12, 120 ইন্টু, তাহলে এখানে 120 ভাগ যাচ্ছে কি দিয়ে? দেখো 30 দিয়ে চলে যাবে, তাই না? হ্যাঁ স্যার। 30-এর ফ্যাক্টর হয়ে যাচ্ছে 120, 120 ফ্যাক্টর একটা 30 হচ্ছে না? দেখি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইভাবেই করতে হবে এটা। নেক্সট, দ্য ভ্যালু অফ দিস, প্রোডাক্টের ভ্যালুটা চেয়েছে। তাহলে 0 হবে 0। হ্যাঁ, এটা 0, কারণ এখানে একটা টার্ম আছে x মাইনাস x একটা হবে, তাই না এই জায়গায়? তাহলে এটা তো 0, তাহলে 0-র সঙ্গে গোটা ভ্যালুটা যায় 0, মানে প্রোডাক্ট করি 0ই আসবে। ঠিক আছে, কটা হলো? 8, 9 হবে। এই কোশ্চেনটা দেখো কত সুন্দর কোশ্চেন, বলছে হোয়েন n is divisible by 5, n কে যখন 5 দ্বারা ভাগ করা হয়, দেন রিমাইন্ডার ইজ, রিমাইন্ডার মানে ভাগফল, এই ভাগশেষ, রিমাইন্ডার ইজ 2। হয়ে গেল, আর একটা অঙ্ক হবে, রিমাইন্ডার ইজ 2। What is the remainder when n square is divisible by 5? অপশন এ 2, 3, 1, 4। স্যার 4 হবে। কি করে বুঝলে? স্যার অপশন গেস করলাম, মানে আপনি এনটা ওইরকম বললেন তো আমি 12 ধরলাম, তো 5 দুগুণে 10, মানে ওটা তাহলে রিমাইন্ডার 12 হচ্ছে। রিমাইন্ডার না, মাঝে যে এনটা সেটা হচ্ছে 12, ওই রকম ভাবে করে দুইটা রিমাইন্ডার আসছে। এন স্কোয়ারটা তাহলে 12 স্কোয়ার করলাম
দিয়ে ওইভাবে করে লাস্টে 4 এলো। দেখো রুলসটা আমি বলছি কীভাবে করবে। তাহলে এনকে কত দিয়ে ডিভাইড করা হচ্ছে? 5 দিয়ে ফার্স্টে। তাহলে তখন রিমাইন্ডার কত আসছে? 2, 2 আসছে। তাই তো? তার মানে এনের একটা ভ্যালু যদি আমরা ধরে নিই, পুট করে দিই, রিমাইন্ডারটা 2 আসে মানে কি? তাহলে এনের জায়গায় আমরা কত পুট করতে পারি? 7, তাই না? তাহলে 7/5, 7কে যদি 5 দিয়ে ডিভাইড করি, দেখো রিমাইন্ডার 2 আসছে না, তাহলে এনের ভ্যালু আমি 7 ধরে নিলাম। বুঝতে পারলে? এবার আমাদেরকে কি এনের স্কোয়ার বলেছে। এই টাইপের কোশ্চেনগুলো এইভাবেই করবে, যেটা বলে দেবে ডিভাইড করার পর রিমাইন্ডার 2 আসছে, সেইভাবে একটা ভ্যালু চুজ করে নেবে। বুঝতে পারলে? তাহলে এনের স্কোয়ারকে আমাকে কত দিয়ে ভাগ করতে বলেছে? 5 দিয়ে। তাহলে এনের স্কোয়ার মানে কত? 7 স্কোয়ার। তাহলে 7 7 49, 49কে কত দিয়ে ভাগ করতে হবে? এই যে 5 দিয়ে বলেছে, তাহলে কত হবে? রিমাইন্ডার 5 9 45, 4 আসছে রিমাইন্ডার, তাই তো? তাহলে এই ধরনের যাই আসুক কোশ্চেন এইরকমভাবে ধরে পুট করে দেবে, তাহলে দেখবে ইজি হয়ে যাবে। নেক্সট, বোঝা গেছে এটা? বলছি if root x 1 plus x by 169 এটা হয়, দেন x ইকুয়াল টু কত হবে? অপশান এ 1 13 27। এটা ক্যালকুলেশন করে করলে হয়ে যাবে, কিন্তু বড় হবে, তাই না? এই রুটের মধ্যে আছে। দেখো এইটাকে আমরা কি লিখতে পারি? 1 প্লাস কত লিখতে পারি? লেখা যায়? তাহলে স্কোয়ার করি, বড় কি করবে? বড় করে দাও। এইটা আমি একটা বার করছি, এটা এক্স এর ভ্যালু সমাধান করলে বেরিয়ে যাবে। x বাই 169 মানে 256/169 মাইনাস 1, 256। আচ্ছা 14 256 না, আমি ভুল বললাম, 196 হবে। হ্যাঁ 196। হ্যাঁ 27 হবে, ঠিকই আছে, এটাও ছোটোই আছে। আমি একটা ভেবেছিলাম কি বলতো, এই দুটোকে যোগ করে দাও, লব আর হরকে যোগ করে দেখো 27 হবে। যদি এরকম ফর্মেটে থাকে, এই দুটো যোগ করলে উত্তর হবে 4 আর 3 7, 1 আর 1 2। দেখে যাও, এটা ট্রিক্স। অন্য একটা নিয়ে তোমরা বাড়িতে চেক করে দেখবে। তাহলে অপশান সি। 10টা টাইপের কোশ্চেন করানো হলো, ইম্পর্টেন্ট কিন্তু যতগুলো করানো হলো, এখান থেকে কোশ্চেন আসে। আর একটা কোশ্চেন ছিল 27, দেখি হয় কি। 7 less than 2x minus 3
লেস দেন 17, ঠিক আছে, অ্যান্ড এক্স ইজ এ পারফেক্ট স্কোয়ার। পারফেক্ট স্কোয়ার মানে পূর্ণ বর্গ সংখ্যা, তাহলে এক্স এর ভ্যালু কি হবে? চার নয় এক 16। মাসুদ এলে? নাইন বলছে, তাহলে এটা করে নিই সমাধানটা, দেখি তোমার অ্যান্সারটা ঠিক হলো কি। বোথ সাইড 3 অ্যাড করবো, তাই তো? এই জায়গাটাকে আমাকে এক্স আনতে হবে, তাহলে এখানে +3 দিলে -3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর দিকে 17, আমি একটু তাড়াতাড়ি করছি, চার্জ এসে যাবে, তাহলে দুদিকে সব জায়গায় 3 অ্যাড করলে এদিকে 10 হচ্ছে, এটা 2x, এটা 17 আর 3 20, এই 3টে ক্যান্সেল হয়ে গেল। এবার কী করবো, 2 দিয়ে ডিভাইড করবো, তাহলে 5 লেস দ্যান এক্স লেস দ্যান 10, তাহলে 5 আর 10-এর মধ্যে পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা চেয়েছে, দেখো পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 5 থেকে 10, 5-এর বড় 10-এর ছোট, 6 7 8 9, একমাত্র 9ই হবে, অপশান বি। যতক্ষণ চার্জ থাকবে হবে, আর 1% আছে চার্জ। ইউনিট ডিজিট, এটা একটা ভ্যারাইটি আছে, যতগুলো ভ্যারাইটি আছে আমি করিয়ে দিলাম। ইউনিট ডিজিট অফ 312 219 517 ইন্টু 613 ইজ, এটা ইউনিট ডিজিট কি হবে? বলো। স্যার ডি। ডি, 8। এইভাবে আমরা ভুল করেছি তো। হ্যাঁ, এইটি হবে। 9 2 18 3 18 54 ইন্টু 7, 7 7 28, 4 7 28 8, 5 7 35 36 37, তাহলে 8 হচ্ছে, 8 হবে, এটা হবে না। The sum of first 4 prime are দশ 11 16 বা 17। স্যার 17। 17 কিভাবে বললে? স্যার 2 3 5 আর 7 এর যোগ। হ্যাঁ, এটা কোশ্চেনটা কি জন্য দেওয়া হয়েছে বলো তো? প্রাইম নম্বরগুলো চেনে কি, এই 2টা অনেকে বাদ দিয়ে চলে যায়, বুঝলো তো? 2টা বাদ দিয়ে 3 থেকে ধরবে, 3, আর নাহলে কেউ 1 ধরবে। এই জায়গাটা কনসেপ্টটা ক্লিয়ার আছে কি দেওয়া, মানে দেখার জন্যই কিন্তু দিয়েছে এটা, বুঝতে পারলে? এই দু জায়গায় অনেকে এই দুটো তো হবে না, এই দুটো বাদ যাবে, এই 2টা থাকবে, শুধু একটা বাদ যাবে। বলো। if 7 8 star 3945
divisible by 11 where star is a digit star is a digit then আছে বাইরে আছে বুঝতেই পারছেন then star is equal to 1035 বলো কি হবে এটা ভাবো এটা বাড়ির কাজ আমি আরে লিখছি 15 নম্বর হয়ে যায় এটা হয়ে গেলেই বেশি যায় রুট জিজ্ঞাসা চিহ্ন বাই 169 ইকুয়াল টু 54 বাই 39 দেন এটা ইফ জিজ্ঞাসা চিহ্ন কত হবে আর হলো না